আমার একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও খুলনা কলেজ অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো এবং সামাজিক দূরত্ব মেনে চলছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমার খুবই ইচ্ছা ছিল যে তোমাদের সামনে বসে ক্লাস নিব, অর্থাৎ কথোপকথনের মাধ্যমে একটা প্রাণবন্ত ক্লাস নিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই করোনা মহামারীর কারণে আমরা তা নিতে পারছি না। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের লেখাপড়া প্রচেষ্টা বা লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু উপকৃত হব। তো তোমরা যদি এই ক্লাসগুলো দেখো এবং বইয়ের সাথে মিলিয়ে নাও, তাহলে অবশ্যই উপকৃত হবে। তো আজকে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের আমি আলোচনার বিষয়, আজকে আলোচনা করব সামাজিক প্রেষণা। আমি গত ক্লাসে জৈবিক প্রেষণা আলোচনা করেছি, আজকে আলোচনা করব সামাজিক প্রেষণা। সামাজিক প্রেষণা কি এবং সামাজিক প্রেষণাকে কয়টি ভাগে ভাগ করা যায় সেই বিষয় নিয়ে আজকে তোমাদেরকে পাঠদান করব। তো তোমরা যদি হোয়াইট বোর্ডে দেখো যে এখানে আজকের আলোচনা সামাজিক প্রেষণা, এবং সামাজিক প্রেষণাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর আছে দ্রুতচারিতা, 2 নম্বর আছে নিরাপত্তা, 3 নম্বর হচ্ছে খ্যাতি, 4 নম্বর হচ্ছে কৃতি প্রেষণা, 5 নম্বর স্বীকৃতির চাহিদা, 6 নম্বর ক্ষমতার লিপ্সা, 7 নম্বর পদমর্যাদা চাহিদা। এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আগে সামাজিক প্রেষণাটা কি আমরা এটা আজকে বুঝবো। যে প্রেষণা সমাজ জীবন থেকে, অর্থাৎ সমাজের রীতিনীতি নিয়ম নীতি থেকে সৃষ্টি হয়, তাকে সামাজিক প্রেষণা বলে। সামাজিক প্রেষণা কাকে বলে? তাহলে যে প্রেষণা সমাজ থেকে সৃষ্টি হয়, সমাজের রীতিনীতি নিয়ম কানুন আচার অনুষ্ঠান এবং বিধি মেনে চলার মাধ্যমে যে প্রেষণা সৃষ্টি হয় তাকে সামাজিক প্রেষণা বলে। আমরা একজন মানুষ এক এক সমাজে বসবাস করি, পরস্পরের একটা মিথস্ক্রিয়া এবং পরস্পরের একটা সুসম্পর্ক বিধানের নিমিত্তে আমরা বসবাস করি। তাকে কি বলে? সামাজিক প্রেষণা। সামাজিক প্রেষণা শিক্ষার মাধ্যমে আমরা অর্জন করি, অর্থাৎ এই আচরণটা আমরা সমাজ থেকে শিখে থাকি। শিক্ষার মাধ্যমে অর্জন করি বিধায় একে অর্জিত প্রেষণা বা শিক্ষাবদ্ধ প্রেষণা বলা হয়ে থাকে। অনেকে সামাজিক প্রেষণাকে শক্তিশালী প্রেষণা হিসেবে গণ্য করেছেন। তবুও আমরা জৈবিক প্রেষণার তুলনায় সামাজিক প্রেষণা জীবন ধারণের জন্য অপরিহার্য নয় বলে আমরা সামাজিক প্রেষণাকে গৌণ প্রেষণা হিসেবে চিহ্নিত করি। তাই এটাকে অনেকে গৌণ প্রেষণা বলেছেন। অর্থাৎ জীবন ধারণের জন্য অপরিহার্য যে প্রেষণা সেটা হচ্ছে জৈবিক প্রেষণা। আমরা একজন মানুষ এমন হতে পারে যার সামাজিক নিয়ম নীতি, সে সমাজের নিয়ম নীতি রীতিনীতি সে মেনে চলে না, তাহলে তার জীবন ধারণের জন্য কিন্তু কোনো প্রভাব পড়ে না। তাহলে তাকে কি হবে? এজন্য এটা গৌণ প্রেষণা হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ সামাজিক প্রেষণা যশ, খ্যাতি, নিরাপত্তা, দ্রুতচারিতা ইত্যাদি সামাজিক প্রেষণা উদাহরণ। সামাজিক প্রেষণা ব্যক্তিগত এবং গোষ্ঠীগত বা দলগত হতে পারে। সামাজিক প্রেষণা ব্যক্তিগত এবং দলগত বা গোষ্ঠীগত হতে পারে। একজন ব্যক্তির চাহিদা, তার মনোভাব, তার আচার আচরণ একজন ব্যক্তির উপর নির্ভর করে। সে সামাজিক, সে কিভাবে চলবে কিভাবে চলবে না, এটা হচ্ছে তার সামাজিক প্রেষণা। আর দলগত বা গোষ্ঠীগত, অর্থাৎ সে দল বা গোষ্ঠী, এক একটা মহল্লা, এক একটা পাড়া, এক একটা সমাজ
যেভাবে অনুকরণ করে চলবে সেটা হচ্ছে গোষ্ঠীগত, অর্থাৎ এটাও একটা সামাজিক প্রেষণা। আমাদের এই সমাজের মানুষের চাওয়া পাওয়া অপরিসীম, তাই না? আমাদের চাওয়াটা কেমন, একটা চাওয়া পূরণ হলে আরেকটা চাওয়া আমাদের সামনে এসে হাজির হয়, অর্থাৎ সীমাহীন অপরিসীম আছে মানুষের চাওয়া। কেউ হয়তো একটা চাকরির জন্য অনেক প্রচেষ্টা করছে, তার কোথাও চাকরি পাচ্ছে না। আবার কোনো ব্যক্তি আছে একজন একটা চাকরি করছে, সেই চাকরি ছেড়ে দিয়ে আবার বেশি বেতন পাওয়ার আশায় আরেকটা চাকরিতে সে ঢুকছে। এই যে এক একজন মানুষের চাহিদা, মনোভাব, আকাঙ্ক্ষা এক এক ধরনের। কেউ আবার কি করছে, আমরা যে সাপের ভয় পাই, সাপ দেখলে আমরা ভয় পাই, তাহলে কি হচ্ছে, আবার কেউ কেউ সেই সাপ পুষে সাপের বিষ দিয়েও মেডিসিন তৈরি করতেছে। কেউ কেউ আছে এমন আছে যে বিদেশ ভ্রমণ করার জন্য তার সমস্ত ধন সম্পদ সব সে বিক্রি করে সে বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে। আবার কেউ করছে তার গাড়ি বাড়ি, তার সামাজিক মর্যাদা, আত্মমর্যাদা তৈরি করার চেষ্টা করছে। আবার কোন কোন নেতা তার জনগণের কাছে পরিচিত হওয়ার জন্য জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখছে। এভাবে প্রত্যেক মানুষের এক এক ধরনের চাহিদা। তো তোমাদের একাদশ শ্রেণীর স্টুডেন্টদের কি চাহিদা? বন্ধুর একটা সুন্দর ফোন, আমার একটা সুন্দর ফোন থাকবে, আমারও একটা মোটরসাইকেল থাকবে। এই যে এক এক ধরনের মানুষের আমার অ্যাপাচি গাড়ি থাকবে, আমার পালসার থাকবে, আমার এফজেড থাকবে। এই যে এফজেড এর পূরণ হয়ে গেলে আরেকটা চাহিদা তোমার সামনে এসে হাজির হবে। এজন্য মানুষের অপূরণীয় চাহিদা। তো এই চাহিদার উপর এবং সমাজে বসবাস করে মানুষের মনোভাবের উপর মনোবিজ্ঞানী সামাজিক প্রেষণাকে এই 7টি ভাগে ভাগ করেছেন। তো এবার আমরা আলোচনা করি জুতোচারিতা কি। জুতোচারিতা হচ্ছে আমরা পারস্পরিক যে একজন মানুষ, রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন যে কোনো মানুষ একা বাস করতে পারে না, হয় সে সে সমাজে বসবাস করবে, আর না হয় সে অন্য জায়গায় বসবাস করলে তাও সে একা বাস করতে পারে না, হয় সে দেবতা, না হয় অন্য কোনো কিছু। এরকম ধরনের একটা উক্তি দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল। তো জুতোচারিতা আমরা আলোচনা করি। জুতোচারিতা কি হবে, যে সকল প্রাণী তারা দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে, তাই না, তাদেরকে বলা হয় আছে জুতোচারিতা। এটা একটা আনকমন একটা শব্দ, জুতোচারিতা। জুতোচারিতা মানে কি, আমরা একই সমাজে যে দলবদ্ধ হয়ে বসবাস করি তাকে বলা হয় আছে জুতোচারিতা। এই জুতোচারিতাকে অনেকে আবার জৈবিক প্রশ্ন হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু তা না। জুতোচারিতা অবশ্যই একটা সামাজিক প্রেষণা। আমরা সমাজে দলবদ্ধ হয়ে বসবাস করি, মিলেমিশে বসবাস করি, একজন আরেকজনের পাশে সহমর্মিতা প্রকাশ করি। একজন দুঃখ পেলে আমরা তাকে সেই দুঃখ মোচনের সাহস যোগাই, আমরা তাকে ইন্সপায়ার করি, তাকে বেঁচে থাকার লড়াইয়ে আমরা সাহস যোগাই। এরকম বিভিন্ন ধরনের। একটা শিশু একটা সমাজে প্রথমে জন্মগ্রহণ করে তার পিতামাতার সংস্পর্শে সে আনন্দ পায়, তারপরে কি করে, তারপরে আস্তে আস্তে তার প্রতিবেশীদের সাথে সে মিশে আনন্দ পায়, তারপরে কি করে আস্তে আস্তে তার খেলার সাথী, বিদ্যালয়, বন্ধু বান্ধব, এইভাবে তার গণ্ডি বা তার ব্যক্তি আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে কি হয়, সামাজিক জুতোচারিতা অবশ্যই একটা শক্তিশালী সামাজিক প্রেষণা। নেক্সট আমরা আলোচনা করি নিরাপত্তা। নিরাপত্তা আমরা একটা গুরুত্বপূর্ণ সুস্থ সামাজিক জীবনযাপন কেন চাই? আমরা সবাই চাই যে সমাজবদ্ধ হয়ে নিরাপত্তা হবে। অর্থাৎ এই নিরাপত্তা বলতে একজন মানুষের জীবনের নিরাপত্তা, তার টাকা পয়সার নিরাপত্তা, তার সম্পদের নিরাপত্তা, এই সব কিছু মিলে। আমার অনেক সম্পদ আছে, অর্থাৎ আমার অনেক জমি আছে, কিন্তু আমি সেটা নিরাপত্তা অর্থাৎ তার নিরাপত্তাকে আমি নিয়ন্ত্রণ করে রাখতে পারি না, তাহলে এই প্রত্যাশা আমরা কেউ করি না। নিরাপত্তা বলতে আমরা কি বুঝাই, যে আমার জীবন, আমার সম্পদ, আমার পদমর্যাদা সবকিছু, আমার চাওয়া পাওয়া সবকিছুর একটা নিরাপত্তা আমরা চাই। যেমন
বর্তমান সমাজে চোর, ডাকাত, খুনি, মানে রাহাজানি, এই যে বিভিন্ন ধরনের ছিনতাই, হ্যাঁ, রাস্তায় বেরোলে কি হয়, তোমার কাছে যা আছে ছিনতাই, এই ছিনতাইয়ের কবল থেকে আমরা বাঁচার জন্য সুন্দর সুশাসন বা প্রশাসনটা সুন্দরভাবে যাতে পরিচালিত হয় এই কামনা করি। তাহলে এই হচ্ছে নিরাপত্তা সামাজিক প্রশ্নের একটা শক্তিশালী উদাহরণ। নেক্সট হচ্ছে খ্যাতি। আমরা কে না চাই, প্রত্যেকে জীবনে আমরা খ্যাতি চাই, এমন কোনো লোক নেই যে আমরা খ্যাতি চাই না। এই পৃথিবীতে খুব কম লোকই আছে যারা খ্যাতি চায় না। প্রত্যেক মানুষই চায় তার কাজের স্বীকৃতি, তাই না? সবাই চায় তার কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতি ব্যক্তিকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। মানুষ তার ভালো কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি লাভ করে। কবি, সাহিত্যিক, নাট্যকার, খেলোয়াড় প্রত্যেকে তার কাজের স্বীকৃতি চায়। তাহলে খ্যাতিও একটা শক্তিশালী সামাজিক প্রেরণা, অর্থাৎ আমরা সবাই চাই, শুধু কবি সাহিত্যিক নয়, আমাদের কাজের একটা ভালো কাজের স্বীকৃতি, আমরা খ্যাতি অর্জন করি, এটা সবাই চায়। কেউ দান ধ্যান করে খ্যাতি অর্জন করতে চায়, কেউ সুন্দর অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করতে চায়, পরিচিতি অর্জন করতে চায়, ভালো খেলা খেলে খ্যাতি অর্জন করতে চায়। নেক্সট আছে কৃতি প্রেরণা। এই কৃতি প্রেরণাটা কি? সফলতা প্রতিষ্ঠা লাভের প্রাথমিক সোপান। প্রতিটি মানুষ চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন ও প্রতিষ্ঠা লাভের ইচ্ছাই হলো কৃতি প্রেরণা। এই কৃতি প্রেরণা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা প্রাণীকে কর্মসম্পাদনের উচ্চমানের তাগিদ দেয়। অর্থাৎ একটা ছাত্র সে কেমন পড়াশোনা করবে, অর্থাৎ সে এ প্লাস পেয়ে কি হতে চায়, অর্থাৎ আমি ইঞ্জিনিয়ার হব, আমি মেডিকেলের ছাত্র হব, আমি ডাক্তারি পড়ব, আমি বিমান চালনা করব। এই প্রেরণাকে বলা হয় কৃতি প্রেরণা। যার কৃতি প্রেরণা যত বেশি সে সুন্দরভাবে সে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আমার যদি কৃতি প্রেরণা না থাকে, আমার যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকে, তাহলে আমি কোনোদিন সফল হতে পারবো না। জীবন এরকম একাদশ শ্রেণীর ছাত্রদের যদি বলা হয় যে তোমরা কি হতে চাও, তাহলে স্যার যা হোক, মানে পাস টাস করে যা হয় তাই একটা হবে, এরকম ধরনের ভাবলে চলবে না। অর্থাৎ যাদের কৃতি প্রেরণা, অর্থাৎ উচ্চ আকাঙ্ক্ষা যে আমি এসপি হব, আমি নায়ক হতে চাই, ভালো খেলোয়াড় হতে চাই, একদিনে কিন্তু সম্ভব না। এই উচ্চাকাঙ্ক্ষা যার যত বেশি, অর্থাৎ কৃতি প্রেরণা যার যত বেশি, সে সুন্দরভাবে তার লক্ষ্য এবং উদ্দেশ্য পৌঁছাতে পারে। এটা হচ্ছে কৃতি প্রেরণা। 5 নম্বর আছে স্বীকৃতির চাহিদা। স্বীকৃতির চাহিদা। আমরা প্রত্যেক মানুষই চাই কাজের স্বীকৃতি। কোনো কাজ করার পর প্রত্যেকে তার কাজের ইতিবাচক স্বীকৃতি প্রত্যাশা করে। স্বীকৃতি প্রাণীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। কবি, সাহিত্যিক, গায়ক, নাট্যকার, খেলোয়াড় প্রত্যেকে চায় তাদের কাজের নিজের স্বীকৃতি। একজন ছাত্র শ্রেণীকক্ষে দাঁড়িয়ে তোমাদেরকে যখন বলা হয় এই পড়াটা বলো, তোমরা যখন সেটা বলতে পারো, নিজেদের ভিতরে একটা উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়। একজন খেলোয়াড় যখন দর্শকরা বাইরে থেকে করতালি দিয়ে তাদেরকে উৎসাহ দেয়, তখন কিন্তু সেই স্বীকৃতির চাহিদা। একজন নাট্যকার বা একজন অভিনেতা সে তার মঞ্চে অভিনয়ের মাধ্যমে যখন করতালি মুহুর্মুহু করতালি ওঠে, তখন সব কি হয়, তার মনটা গর্বে ভরে ওঠে, সে চায় তার কাজের স্বীকৃতি। এগুলো হচ্ছে স্বীকৃতির চাহিদা। নেক্সট হচ্ছে ক্ষমতার লিপ্সা। ক্ষমতার লিপ্সাটা কি? এই এলাকার বা এই মহল্লা, এই সমাজের আমি মাতব্বর বা আমি ডন, আমি এরকম ধরনের এই যে ক্ষমতা, এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, এটা ক্ষমতার লিপ্সা। এটা হচ্ছে কি একজন মানুষের কিন্তু একটা বড় ধরনের চাওয়া, তাই না? আমি এই ক্ষমতাটাকে কেউ কিন্তু ক্ষমতাটাকে ছেড়ে দিতে চায় না। অর্থাৎ প্রত্যেকে তার ক্ষমতা। একজন ব্যক্তি সে যদি ক্ষমতার লিপ্সাটা কেমন, অর্থাৎ
আহ, সে যদি একটা এলাকার বা একটা অঞ্চলের প্রধান হয়, তাহলে সে সেই ক্ষমতার বলে বলীয়ান হয়ে কি করে, সেই ক্ষমতাটাকে সে অনেক সময় ভালোভাবে ব্যবহার করে, অনেক সময় খারাপভাবে ব্যবহার করে। এই ক্ষমতার লিপ্সা সমাজে যেমন মানুষকে উপকারিতা করে, ঠিক তেমনি একজন মানুষকে আবার ক্ষতির দিকেও নিয়ে যায়। নেক্সট আছে পদমর্যাদার চাহিদা। এই আরেকটা চাহিদা আছে পদমর্যাদা, অর্থাৎ পদের লোক বা একজন মানুষ একটা সমাজে বসবাস করে, সে যে পদে আছে, সে যে চাকরি করে, তাহলে তার চাওয়া থাকে সে আরো বড় পদে, ওখান থেকে আস্তে 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 একজন ব্যক্তি যদি সে ধরো ওয়ার্ডের একজন সভাপতি হয়, তাহলে সে কি করবে, একজন গ্রামের সভাপতি হওয়ার চেষ্টা করবে, তারপরে ইউনিয়ন পরিষদের সভাপতি হওয়ার চেষ্টা করবে, জেলার সভাপতি, বিভাগের। এই যে পদমর্যাদা অর্থাৎ প্রতি তার যে চাওয়া, এটাকে বলা হয় আছে পদমর্যাদা বা পদের যে লোক। যেমন আমরা আমরা এখন আছি প্রভাষক আছি, এরপরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, তারপর অধ্যক্ষ বা প্রিন্সিপাল। এই যে প্রত্যেক মানুষের যে পর্যায়ক্রমে যে একটা পদের লোভ বা পদের চাহিদা, এটা কিন্তু থাকে। এটাও একটা শক্তিশালী সামাজিক প্রেরণা। তো এই হচ্ছে মোটামুটি ভাবে সামাজিক প্রেরণার কয়েকটি 7টি ভাগ। এটা তোমাদের পরীক্ষায় আসবে এবং এইভাবে লেখার চেষ্টা করবে। আজকের আলোচনা তুমি যদি মনোযোগ সহকারে তোমরা শোনো বা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারবে। তো আবারও তোমাদেরকে খুলনা কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আর ধন্যবাদ দিয়ে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা অবশ্যই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। তো ওকে, ধন্যবাদ। সবাই সুন্দর থাকো, ভালো থাকো।